গত বছরও এই রথযাত্রার অনুষ্ঠানে সামিল থাকতে পেরেছি। তখন তো ছিল এক ভয়ঙ্কর অত্যাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন, নিষ্ঠুর নিপীড়নের শাসন। সেই দুঃসহ সময়ের মধ্যেও অপর্ণা, সুভাষ, জয়দেবরা যে আন্তরিকতার সাথে এবং সাহস দিয়ে তাদের এই উৎসবের অনুষ্ঠানটি করেছে। আজকে কিছুটা মুক্ত পরিবেশ স্বস্তি নিতে পারছি, কারণ এই যেখানে আমরা আজকে এই আলোচনাটি করছি, রথযাত্রার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটি করছি, এটাও ছিল শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের মুখে। এখানে ঢুকতে যাওয়া যেমন কঠিন ছিল, ঢুকতে আসা যেমন কঠিন ছিল, এখান থেকে বেরোনোও তেমনি কঠিন ছিল। তাকে কখন নিজ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা ছিল। বিগত 16 বছর শেখ হাসিনা তার সাজানো গোছানো আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী দিয়ে তার পথের কাটা দূর করার জন্য এবং চিরদিনের জন্য বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে, রানী হয়ে থাকার জন্য তিনি বিরোধী দলকে দমন করেছেন অত্যন্ত কর্কশ, কঠোর, নিষ্ঠুর ভঙ্গিতে। তার শিকার হয়েছেন সবাই। তার শিকার শুধু কোন বিশেষ সম্প্রদায় নয়, একটি সম্প্রদায় নয়। এর শিকার হয়েছে যেমন খিলগার জনি, এর শিকার হয়েছে তেমনি শ্রমিক কিশোর বিশ্বজিৎ। সুতরাং শেখ হাসিনার টার্গেটে, শেখ হাসিনার টার্গেট ছিল গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গদির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোন কাজ হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোন কর্মসূচি হোক, তার কোনো কিছু করার অধিকার ছিল না। তার অধিকার একটাই ছিল, তাকে জুলুম সইতে হবে, বর্বরচিত আক্রমণ সইতে হবে। এটাই ছিল তার ভাগ্যের লিখন। এই ভাগ্যের লিখনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা। যাই হোক, আজকে মুক্ত পরিবেশ, ধর্মীয় উৎসবের দিন। আমরা ছোটবেলা থেকেই এই রথযাত্রার জন্য অপেক্ষা করতাম, কারণ এই দিন রাজশাহীতে এই বড় রাস্তার দুই ধারে মেলা বসত। নানা যেমন খাদ্য সামগ্রী ছিল, তেমনি ছিল নানা আসবাবপত্রের দোকান, খাট, আলনা, এগুলো মেলা বসত। এবং এই মেলার এই সমস্ত জিনিসপত্রের দাম ছিল কম, তাই সব সম্প্রদায়ের মানুষরা অপেক্ষা করত এই রথযাত্রায় যে মেলাটি বসত, সেই মেলাটিতে জিনিসপত্র। তাই আমি আগেই বলেছি, কোন উৎসব কোন বিশেষ সম্প্রদায়ের হতে পারে না। হয়তো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় উৎসব হতে পারে, কিন্তু সেখানে প্রবেশের অধিকার সকলের রয়েছে। যেমন আমরা রথযাত্রায় মেলাতে আমরা অপেক্ষা করতাম যে কখন নানা সামগ্রী নিয়ে ফুটপাতের উপর সেই মেলাটি বসবে। এবং এখন এটা ঢাকায় হয় কিনা জানি না, আমরা দেখতাম যে রথযাত্রার জন্য একটা মেলা, তার 7 দিন পরে উল্টো রথ হয় কিনা আমি জানি না। যাই হোক, এটা অবশ্যই একটি ধর্মীয় উৎসব। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ বিচ্ছেদের পর তার বৃন্দাবনে ফিরে আসার যে কাহিনী, এবং এটা নিয়ে আরো নানা ঘটনা স্মরণ করে হিন্দু সম্প্রদায় অত্যন্ত বিনম্র এবং যথাযোগ্য মর্যাদায় এই উৎসবকে পালন করে। আমি তাদের এই উৎসবের আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। চারিদিকে যে কঠিন রাজনীতি আমরা 16 বছর পার করে এসেছি,
এখন আমরা প্রত্যাশা করছি একটা সামনে ভালো রাজনীতি হবে। ভালো রাজনীতি বলতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফিরে যাই না, মানে ফিরে যেতে চায় না। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। জনগণের একমাত্র অধিকার সে তাকে ভোট দিয়ে তাদের প্রধানমন্ত্রী বানাবে, তাদের রাষ্ট্রপতি বানাবে, তাদের এমপি বানাবে, তাদের শাসন করার জন্য তারা কাকে পছন্দ করবে সেটা ছিল জনগণের অধিকার। এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে। আজকে আমরা যেটা দেখেছি, যে কথাগুলো আমরা 16 বছর বলেছি, আমরা সেই কথাটি এখন শেখ হাসিনার দোসররাই বলছে। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন 2024 এবং তার আগের নির্বাচন দামি নির্বাচন। এই দামি নির্বাচনের কথা তো আমরা তখনই জোরালোভাবে বলে এসেছি বলে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে, অনেককে নদীর ধারে খালের ধারে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে, কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারো আঙুলের নখ তুলে নেওয়া হয়েছে, কারো শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং এই গ্রামীণ নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে তারও অসংখ্য নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছেন 200-300 মতো বিএনপি এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন। আজকে হাবিবুল আউয়াল বলছেন দামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত লোক ছিলেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকে বাঁধেনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য, আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিঅ্যাকশন হিসাবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে। এটা এই যে একটি ভোটারবিহীন দামি নির্বাচন, তাহলে কি অবৈধ নির্বাচন? তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলো ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেল। আমরা যদি চিহ্নিত দাগি আসামি, চিহ্নিত ডাকাত, গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে, সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে? ঠিক একই পরিস্থিতি ছিল সেখানে। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছে, কিন্তু ছাত্র জনতা সেটি করতে দেয়, সেটা প্রতিহত করছে। বাংলাদেশে এই ধরনের কাজ করা যায়। চেষ্টা করেছে জনগণের টাকা, কখনো রেন্টাল কুইন্টেন্টালের নামে তারা পাচার করেছেন, তারা পদ্মা সেতুর নামে টাকা পাচার করেছেন, তারা মেট্রো রেলের নামে টাকা পাচার করেছেন, তারা অন্যায়ভাবে অবৈধভাবে ইলেকট্রিসিটি ট্যাক্স বৃদ্ধি করে সেই টাকা পাচার করেছেন। সেই টাকা পাচারের কথা এখন আসছে এবং শেখ হাসিনা নিজে বলতেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই, আমার কিছু নেই। এখন তার সহায় সম্পত্তি, তার এমনিতে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ের নামে তো আমরা জানি পূর্বাচলের একটা পেয়েছি। এখন হাসিনা বিভিন্ন নামে তার নিজের সম্পত্তি করেছে, সেটারও তো খবর গণমাধ্যমে বেরিয়ে এসেছে। তাহলে আমরা কোথায়, কোন অবস্থায় আমরা বসবাস করেছি? এই আমল যাতে ফিরে না আসে, এত রক্তের বিনিময়ে যে দেশ, এই দেশ লুটেরা শাসন করবে, এই দেশ দুষ্ট বদমাইশ চোরা কারবারি এরা শাসন করবে।
মাদক ব্যবসায়ী শাসন করবে এবং আক্ষরিকভাবে লিটারেলি তারাই শাসন করেছে। মোদীকে প্রকাশ্য দৃশ্যমান একজন মাদক ব্যবসায়ী, তাকে এমপি করা হয়েছে। শেষবারে তাকে এমপি না করে তার স্ত্রীকে এমপি করা হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা তো একটা সভ্য সমাজ আপনারা আমরা দেখতে চাই। আপনার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, মেডিকেল কলেজে যাবে, তারা লেখাপড়া শিখে তারা তাদের পেশা নিয়োজিত হবে এবং দেশটি হবে দিনকে দিন সমৃদ্ধিত জায়গায় যাবে। তা না করে যদি আপনার মাদক সেবীরা এমপি হয়, মানব পাচারকারীরা এমপি হয়, হয়েছে। আপনার লক্ষ্মীপুরের কি পাপুল নাকি না, সে মানব পাচারকারী আর সন্ত্রাসীদের তো মানে শেষ নেই। আওয়ামী লীগের প্রায় শতকরা 70 থেকে 80% এমপি ছিল যারা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসাবে পরিচিত। কারো জমি দখল, কারো ঘের দখল, কারো কি বলে বাড়ি দখল। আমি এক নিঃশ্বাসে বলে দিতে পারি তারা কি করছে, এবং তারা সন্ত্রাসী বলেই কোন বিরোধী রাজনীতি সেখানে ছিল না, ছিল না। এমপি শিমুলের দুর্বৃত্ত করার কাছে সেখানে কোন বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালন করা যায়নি। কষ্ট করে করতে গেলেও সেই দিন অসংখ্য নেতা কর্মীরা রক্তাক্ত হতো শিমুল বাহিনী। এরকম শিমুল বাহিনী, এরকম শাহীন চাকলাদার বাহিনী বাংলাদেশের জেলায় জেলায় গঠন করা হয়েছিল মাফিয়া গডফাদার হিসেবে। সেই দিনের যেন প্রত্যাবর্তন না। এই জন্য আমরা বারবার বলেছি যে অনেক সুবিধা নেওয়া প্রশাসনের লোকরা ঘাপটি মেরে আছে। প্রথম থেকে বলেছে তারা কিন্তু নানাভাবে নানা কায়দায় আপনার সহায়তা করবে। আপনি দেখেছেন না, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15-20 দিনের মধ্যে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে তারা হত্যা করবে। তো এটা কেন? নিশ্চয়ই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা লোক ছিল। পালিয়ে যাওয়ার পরেও তারা এটা করতে পারছে। তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। এই কারণেই মাঝে মাঝে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। আবার অনেকে চেষ্টা করছে বিএনপির নামে নতুন করে তারা কিছু করার, আধিপত্য বিস্তার করার, একে তাকে বিভিন্ন অভিনয় অভিযুক্ত করে কথা বলার চেষ্টা করছে। এটা কি আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবে। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখন, কিন্তু অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছেন। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব? আমি তো সিনিয়র ডিপ্লোম্যাট, আমি তো জানি না। আপনি নিজে নিজে বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছে, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবে, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। আমরা তাদের উত্তর ভূমিকা, বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন।
অন্যান্য যেগুলো ভালো কাজ, সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি, কিন্তু যেখানে ত্রুটি দেখছি, যেখানে সমালোচনা করা দরকার, সেখানে আমরা সমর্থন করছি। সুতরাং স্টিল ছবি তুলে না অনেক স্টিল চালান নেওয়ার নিয়ে দেন। মোবাইলের তুলে তুলে নাও। মশারা বেটা সেলফি তুলে আয় না। গাড়ি ঘুরে রাখি আগে হ্যাঁ মশলা বেটা সেলফি দিয়ে আয় না। বন্ধুরা, তাই বলি যে অনুমতি ছাড়া, বিএনপি হাইকমান্ডের অনুমতি ছাড়া বিএনপি কেউ এই সরকারি কোনো ডিপার্টমেন্টে আন্দোলনের নামে নৈরাজ্য করে, সে তারা কেউ না। এটা আপনাদের মনে রাখতে হবে। আমি এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেরকম হচ্ছে, এরকম অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান যদি করে, যদি এটা যদি ন্যায়সঙ্গত হয়, এটা যদি এই ব্যাপারে সাপোর্ট থাকে, যদি সেটা ভিন্ন ব্যাপার। সাপোর্টটাই নিজেদের ফায়দা তোলার জন্য এই কাজ করেছে। আমি আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা যে উৎসবের এই দিনে রথযাত্রার যে কর্মসূচি গ্রহণ করেছেন, মঞ্চে যারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও তাদের আজকে এই তাদের উৎসব এবং ধর্মীয় পবিত্র দিনটি তাদের জীবনে সাফল্য নিয়ে আসবে, তাদের প্রত্যেকের জীবন আলোয় ভরে তুলুক, এই কামনা করে আমি আমার কথা।